আসসালামু আলাইকুম। অবশেষে দাগি সিনেমাটা দেখা হলো। গতকাল ঈদের দ্বিতীয় দিন প্রথমে উত্তরা সেন্টার পয়েন্টে স্টার সিনেপ্লেক্সে গেলাম। সেখানে দাগি সিনেমার টিকিট পাইলাম না। 7:30টার শো চলছিল, পাইলাম না, হাউসফুল। আমি অবশ্যই 7টার সময় গেছি, আর একটু আগে গেলে হয়তো পাওয়া যেত। ওখানে না পেয়ে 8:30টার শো চলছিল যমুনায়, 8টার মধ্যে সেখানে গেলাম। সেখানে যাও দাগির টিকিট পেলাম না। আর একটু বলে রাখি, দাগি না পেয়ে জঙ্গলি দেখার নিয়ত করেছিলাম, মানে আগে দাগি পরে জঙ্গলি দেখবো এরকম ছিল সিরিয়ালটা। তো যেহেতু দাগি ছিল না, জঙ্গলি দেখবো ভেবেছিলাম। উত্তরা সেন্টার পয়েন্টে জঙ্গলির টিকিট পেলাম না। যমুনায় গিয়ে দাগি, জঙ্গলি, জিন থ্রি পুরোটারই টিকিট পেলাম না। বরবাদ তাকে দেখেই ফেলছি, বরবাদেরও টিকিট নেই। এখন ভালোটা এই কারণে লাগতেছে যে প্রত্যেকটা সিনেমা হাউসফুল যেতেছে সকালের শো ছাড়া। সকাল 11টা 40 মিনিট, অনেকেই ঘুম থেকেই উঠে 11টার সময়। তারপরেও আজকে 11টা 40 মিনিটে যখন দাগি দেখলাম যমুনা ফিউচার পার্কে, অলমোস্ট অর্ধেকের বেশি দর্শক ভরে গিয়েছিল সিট। তো কেমন হয়েছে দাগি, কেমন লেগেছে দাগি, পুরোটাই বিস্তারিত আলাপ করব, পুরোটা রিভিউ দিব আপনাদেরকে। তার আগে বলে রাখি, আমার কন্টেন্ট যারা নিয়মিত দেখেন, স্পেশালি দাগি নিয়ে যেহেতু কথা বলছি, নিশোর যারা ভক্ত আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে যাবেন পেজটা। চলো রিভিউতে চলে যাই। সিনেমার কোনো স্পয়লার দিব না, স্পয়লার ছাড়া সিনেমার রিভিউটা দিতে হবে, সো একটু টেকনিক্যালি কথা বলতে হবে। প্রথমে সিনেমার লোকেশন নিয়ে একটু কথা বলি। আমরা সিনেমার বৈচিত্র্য আমাদের চোখে সবার প্রথম ফুটে ওঠে যখন সিনেমায় আমরা ডিফারেন্ট একটা জায়গা দেখি। সারা জীবন একই এফডিসির ফ্লোর, এফডিসির সেট, এফডিসির হাউসের মধ্যে শুটিং, এই সমস্ত দেখে দেখে আমাদের চোখ গেছে বিষিয়ে। সেই জায়গা থেকে সৈয়দপুরে এবং রাজশাহীতে শুট করে শিহাব শাহিন চোখের একটা আরাম দিয়েছে। সৈয়দপুরে শুটিং করার একটা কারণ আছে। বিষয়টা না এরকম না যে নতুন একটা লোকেশন সেখানে যা শুটিং করলাম, তা না। গল্পের প্রয়োজনে একটা বর্ডার এরিয়া দরকার ছিল, সেই বর্ডার এরিয়া হিসেবে সৈয়দপুরকে বেছে নিয়েছে পরিচালক। সেই জায়গা থেকে লোকেশনটা খুবই সুন্দর ছিল। বিশেষ করে রিয়েল বাড়ি ঘরে শুট করেছে, রিয়েল ঘর। কোনো সেটের, খুব একটা সেটের কোনো শুট আমি মনে হয় না দেখছি। সেটের শুট এভাবে দেখা হয় নাই। সিনেমায় গান আছে 2-3টা, গানের দিকে মনোযোগই আসে নাই। গানটা আসলে প্রত্যেকটা সিকোয়েন্সের সঙ্গে, গল্পের সঙ্গে এমন ভাবে মিশে গেছে যে গানটা আলাদা করে মনে হয় নাই যে গানে গান দেখছি, মনে হচ্ছে সিনেমাই দেখছি। সিনেমার সিনেমাটোগ্রাফি যদি সম্পর্কে যদি বলি, একটু ডিফারেন্ট স্টাইলের সিনেমাটোগ্রাফি দেখছি। অনেকে এটার সঙ্গে ইউজ টু না, কারণ এই সিনেমার ম্যাক্সিমাম পার্ট, 95% পার্ট শুট করছে ইন্ডিয়ার একজন ডিওপি, তার নামটা আমি মনে করতে পারছি না এই কারণ এই সময়। আর 5% শুট করছে বাংলাদেশের একজন ডিওপি, কামরুল ইসলাম শুভ। যেহেতু যৌথ প্রযোজনার ছবি, বাংলাদেশের একজন ডিওপি রাখা লাগে, তাই সিনেমার শেষের দিকে 5% কামরুল ইসলাম শুভ শুট করছে। এখন কামরুল ইসলাম শুভ কোন কোন জায়গায় শুট করছে সেটা আলাদা করে ওইভাবে আমি বলতে পারবো না, বাট ওভারঅল ডিওপি সাকসেসফুল। আমার কাছে ক্যামেরার কাজ খুব ভালো লেগেছে। কালার গ্রেডিং এর কথা আসলে, একটু শ্যাডো কালার ব্যবহার করছে, একটু ডার্ক শ্যাডো হয়েছে ফিলটা। আর একটু ব্রাইট হইলে অনেকের কাছে হয়তো ভালো লাগতো, কারণ আমার পাশেই একজন দর্শক বলছিল যে কালারটা কেমন জানি তার কাছে লাগছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এডিটিং আমাদের বাংলাদেশেরই একজন করেছে, ইন্ডিয়ার একজন ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিক রিপন নাথ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মিউজিক হইয়াম, সাহিদ সরকার, মানে মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর সব একেবারে টপ নচ। এবার আসি অভিনয়ে। আমার মনে হয় আমার জীবনে আমি নিশোর সেরা অভিনয়টা দাগিতে দেখেছি। নিশোর অভিনয় অল থ্রু দ্য সিনেমা, আমি তো একজন অভিনয় শিল্পী, আমাকে আয়ও অনেক নাটকে, অনেক ক্যারেক্টারে কাঁপতে হয়।
কাদার বিষয়টা আমি জানি, আমরা মাঝে মাঝে গ্লিসারিন দিয়েও কাঁদি, কিন্তু আমাদের অভিনয় শিল্পীদের অভিনয় দেখে একজন অভিনয় শিল্পীর চোখ দিয়ে যখন পানি আসে তখন বিষয়টা একটু ডিফারেন্ট, তখন বিষয়টা খুব টাফ। আর নিশো সেই কাজটা বারবার করেছে, বারবার নিশোর অভিনয়ে আমার চোখে জল এসেছে, পানি এসেছে। নিশোর অভিনয় আমি মন্ত্রমুগ্ধের মতো দেখেছি। এরকম অভিনয়ে দিয়ে নিশো যে এইভাবে মন জয় করে নিবে, হৃদয়টাকে জয় করে নিবে, আমি কল্পনাও করতে পারি নাই। নিশোরে আশেপাশে পাইলে ওরে 1 মিনিট জড়ায় ধরে রাখতাম, যে এত ভালো অভিনয়, এত ভালো লাগছে, এত মুগ্ধ হয়েছে অভিনয় দেখে, আমি জাস্ট স্পেল বাউন্ডের মতো মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছি। তমা মির্জাকে আমার কাছে মনে হয়েছে সুরঙ্গর চাইতে আরো বেটার অভিনয় সে করেছে। তমা মির্জার অনেক পরিণত অভিনয় এখানে আমি দেখতে পেয়েছি। শিহাব শাহীন এমন একজন নির্মাতা যিনি কোন শিল্পীর অভিনয় পুরোটা যতক্ষণ না পর্যন্ত পায় ততক্ষণ পর্যন্ত সে তার শর্ট শেষ করে না, ওকে করে না। সেই শিল্পীর ভেতর থেকে কিভাবে অভিনয় বের করতে হয় সেটা শিহাব শাহীন জানেন। শিহাব শাহীনের অসংখ্য নাটকে আমি কাজ করেছি, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। তার মেকিং এর একটা ল্যাঙ্গুয়েজ আছে, তার মেকিং এর একটা, এটারে বলে ট্রেডমার্ক আছে। সেই ট্রেডমার্কটা সেইখানে সিনেমাতেও বহাল রেখেছে। ছোট ছোট জিনিস সে সিনেমায় বা নাটকে বা তার কন্টেন্টে সে অ্যাপ্লাই করে, খুব ছোট ছোট জিনিস যেগুলো আপনাকে আপনার আপনার ভাবাবেগকে নাড়া দিবে, আপনাকে ভাবাবে, আপনাকে কাঁদাবে, হাসাবে। এরকম অনেক জায়গা আছে, ছোট ছোট ডায়লগে আপনি হাসবেন। এরকম অনেক জায়গা আছে আপনি হয়তো না আপনার তমা মির্জার প্রেমে পড়ে যাবেন, অথবা কোনো ফিমেল দর্শক হলে নিশোর প্রেমে পড়ে যাবেন। তমা মির্জা, নিশো, মানে যখন শুনেছি যে তমা মির্জা আর নিশো এই সিনেমায় আবার কাস্ট হচ্ছে, তখন মনে হয়েছে কেন আবার তমা মির্জা, কেন আবার তমা মির্জা। কিন্তু এই সিনেমাটা দেখার পরে আমার সেই কনফিউশনটা চলে গেছে। শিহাব শাহীন তমা মির্জাকে এই কারণেই নিছে আমার মনে হয়, যে যেহেতু সুরঙ্গের কাজ করে আফরান নিশো আর তমা মির্জার একটা সিঙ্ক হয়ে গেছে। নতুন একটা নায়িকা নিয়ে আসলে সিঙ্ক হওয়ার একটা সময় লাগে, একটা টাইম দিতে হয়, সেই টাইমটা সেভ হয়ে গেছে। সুরঙ্গের আফরান নিশো আর তমা মির্জার চাইতে যে ডেলিভারি ছিল তাদের অভিনয়ের, সেই জায়গার চাইতে দাগিতে তাদের ডেলিভারির অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। মনিরা মিঠু একটা ক্যারেক্টার করেছেন মনোজ প্রামাণিকের মেয়ে, অর্থাৎ তমা মির্জার একটা কিছু, যাই হোক বলা যাবে না সবকিছু। মনিরা মিঠুর অভিনয়, ও কয়েকটা সিন, মাত্র 4টা সিন হবে ম্যাক্সিমাম, সেই 4টা সিনে সে দর্শকদেরকে মুগ্ধ করে রেখেছে। গাজী রাকায়েত, তার অভিনয়, সে তো অভিনয়ের গুরু। গুরুর অভিনয় আসলে এখানে বলার কিছু নাই, সে মানে অ্যাবভ মার্ক। তার অভিনয় যত দেখি, তুফানে বলেন, দাগিতে বলেন, বা যে কটা ইয়েতে দেখেছি, সিনেমায় তার অভিনয় দেখেছি, আমার কাছে শুধু এটাই মনে হয়েছে, কেন এই শিল্পীকে এর আগে চলচ্চিত্রে ব্যাপকভাবে ব্যবহার করা হয় নাই, আফসোস লেগেছে। আরো অনেকগুলো ক্যারেক্টার আছে, রাশেদ মামুন অপু, সে তার মানে অভিনয়ের প্রতিভা কি বলবো। রাশেদ মামুন অপুর রাজশাহীর ভাষায় অভিনয় করেছে, তার নেটিভ ল্যাঙ্গুয়েজ, তার নিজের শহরের ল্যাঙ্গুয়েজ, এবং জাস্ট জাস্ট সে ভাবাবে যে একটা চরিত্র এত খারাপ হইতে পারে, এত খারাপ হইতে পারে, আপনাকে অবাক করবে তার অভিনয়। আবার একই সাথে সে একজন বাবা, একটা খল চরিত্র
একটা খল চরিত্রের মধ্যে পিতৃত্বের একটা যে টান, সেইটা এখানে দারুণ ভাবে মানে মিশেল করে ফেলছে। এরপরে শহীদুজ্জামান সেলিম খুবই সুন্দর অভিনয় করেছেন, তিনি হিন্দিতে কথা বলেছেন অনেক জায়গায়। শের, আমরা হিন্দিতে অনেক সময় শের শের শুনি, কবিতা শুনি, অনেকগুলো কবিতার ব্যবহার আছে। স্পেশালি টিজারে আপনার নিশ্চয় একটা শের বলে নবাবীরাকে যে হাজারটা চাঁদ আসলেও কাজ হবে না যদি তুমি না আসো, এরকম একটা শের নিশ্চয় বলে। তো শেরটাকে এই কবিতাগুলোকে এমন ভাবে ব্যবহার করা হয়েছে সিনেমাতে, আপনি অবাক হবেন, অনেক অনেক ভাল লাগবে। আর অনেকগুলো ক্যারেক্টার আছে, আহ, রাজীব সালেহীন, সেতু আজাদ, আহ, অনেক এই মুহূর্তে সবার নাম মনে আসতেছে না। একটা বিশেষ জায়গায় পরিচালক শিহাব শাহিনকেও দেখা গেছে অভিনয় করতে। এছাড়াও তার এডি, তার প্রোডাকশনের লোকজন, অনেককেই তিনি দেখলাম যে সিনেমার বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন, যেগুলো হয়তো এমন একটা লোকেশনে গেছে শুট করতে, এইসব চরিত্রের জন্য আলাদা শিল্পী দিয়ে গেলে হয়তো একটা বাড়তি চাপ হয়ে যেত। যাই হোক, সেগুলো টেকনিক্যাল বিষয়। ওভারঅল সিনেমাটা আমি A to Z আমার কাছে এক বসায় দেখলাম। আমি সিনেমা দেখতে দেখতে একটা জিনিস আমি জাজ করি সিনেমার ভালো মন্দ, সেটা হচ্ছে যে সিনেমা দেখতে দেখতে যদি আমার একটু হাই তুলি বা একটু অন্য কোনো চিন্তায় চলে যায় বা ফোনটা ব্যবহার করি, বের করে ব্যবহার করতে শুরু করি, তখন আমি মনে করি যে না, সিনেমাটা বোরিং হয়েছে, সিনেমাটা আমাকে টানে নাই। কিন্তু দুই 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 আড়াই ঘন্টার উপরে হবে বোধহয় সিনেমাটা, আমি এক টানা দেখলাম, ফোন ব্যবহার বের করবো কি, অন্য কোনো চিন্তা বা ফোন ব্যবহার কথা কোনো কিছুই মাথায় আসে নাই। যে কয়টা দর্শক আমার আশেপাশে দেখলাম সিনেমা দেখছিল, আমার দুই পাশে দুইজন দেখলাম চোখ মুছছে। এবং সিনেমায় দেখবেন যে মাঝে মধ্যে অনেকে এদিক এদিক কথাবার্তা বলে সিনেমা ভালো না লাগে, সেরকমও কোনো অ্যাটিচিউড দেখলাম না কারো। অর্থাৎ সিনেমাটা সবাই দারুণভাবে এনজয় করছে। আজকে পরিচালক শিহাব শাহিনের ওয়ালে দেখলাম আরো দর্শকের চাহিদার কারণে আরো 10টা শো বাড়ানো হয়েছে, এখন 44টা হয়েছে দাগির শো। দাগির টিকিট পাওয়া যাচ্ছে না, মানে বিকালের টিকিট এবং রাতের টিকিট, সকালে হয়তো 11টা 40-এ কিছু কিছু সিট পাওয়া যায়। হাউসফুল যাচ্ছে, সবকিছু মিলিয়ে আমারই যে শুধু ভাল লাগছে দাগি তা না, দাগি আসলে বাংলাদেশের মানুষের ভাল লাগছে। একটা স্পেশাল ক্যারেক্টার করেছে, একটা বাচ্চা মেয়ে অভিনয় করেছে, দুর্দান্ত লেভেলের অভিনয় করছে মেয়েটা, এত স্মার্ট অভিনয় করেছে। ইদানিং কয়েকটা এই ঈদের বিশেষ করে ম্যাক্সিমাম সিনেমা দেখলাম নতুন কিছু শিল্পী অ্যাড হচ্ছে। এই শিল্পীগুলো ভবিষ্যতের নায়ক নায়িকা, ভবিষ্যতের মেইন রোল করার জন্য এরা আসতেছে, এটা এদেরকে এদের অভিনয়টা দেখেই বোঝা যাচ্ছে। দাগির গল্পটা আহ, অনেকটা স্যাড রোমান্টিক গল্প, বাট হ্যাপি এন্ডিং আছে লাস্টে। যেটা বোঝা গেল যে হ্যাপি এন্ডিং একটা বিষয় দেখানো হয়েছে লাস্টে। তো স্যাড রোমান্টিকের জায়গা থেকে গল্প বলার যে স্টাইলটা, সেই স্টাইলটা, পেস, গতিটা কম ছিল। শিহাব শাহিন ফাস্ট বোলার না, সে শোয়েব আক্তার না, সে মিডিয়াম পেসার। তার গল্প বলার গতি ইয়েতে একটু স্পিড কম থাকে, বাট মোমেন্টাম বেশি থাকে, মানুষকে বুধ করে রাখে, আকৃষ্ট করে রাখে, মানুষের ইমোশন নিয়ে সে খেলা করে, মানুষের পালস নিয়ে সে খেলা করে। এবং আরো একটা বিষয় আছে শিহাব শাহিনের, সেটা হচ্ছে গিয়ে মূল চরিত্রকে কেন্দ্র করে সে তার গল্প নিয়ে এগিয়ে যায়। অর্থাৎ আফরান নিশোকে কেন্দ্র করে এই গল্পটা এগিয়ে গেছে, ম্যাক্সিমাম ডিরেক্টর তাই করে। তারপরেও আশেপাশে কিছু চরিত্র থাকে যে চরিত্রগুলোর একটা এক্সপ্লানেশন, মিনিমাম একটা এক্সপ্লানেশন থাকা দরকার,
যেখানে গল্পের আমার কয়েকটা জায়গায় মনে হয়েছে যে হঠাৎ করে রাশেদ মামুনুপুর হঠাৎ করে একটা প্রত্যাবর্তন, যেখানে কিছু জিনিস হয়তো আরো অ্যাড করলে আমার কাছে ভালো লাগতো, সেটা আমার ব্যক্তিগত অভিমত। আরো কয়েকটা চরিত্র আছে যেগুলোর আরেকটু এস্টাবলিশমেন্ট থাকলে আরেকটু আমার কাছে মনে হতো যে হ্যাঁ আরেকটু শান্তি পাইতাম সেই ক্যারেক্টার গুলো। তো যেহেতু আমি স্পয়লার দিতে পারছি না, আমি গল্পটা বলতে পারছি না, ডিটেইল বলতে পারছি না, তো এগুলো খুব ছোটখাটো বিষয়। এগুলো বাদ দিলে দাগি একটা অস্থির লেভেলের সিনেমা, মাস্ট ওয়াচ টাইপের সিনেমা। যারা অ্যাকশন ভালোবাসে, কথায় কথায় অ্যাকশন, 10 মিনিট পর পর অ্যাকশন, মারামারি, ধুমধারাক্কা, তাদের কাছে হয়তো দাগি খুব একটা ভালো লাগবে না। তাদের জন্য আমার সাজেশন থাকবে যে দাগি দেখতে যাবেন কিন্তু কোনো এক্সপেকটেশন নিয়ে যাবেন না, কোনো প্রকার এক্সপেকটেশন নিয়ে যাবেন না যে ওখানে গিয়ে আমি অ্যাকশন দেখবো, ওখানে গিয়ে আমি আইটেম সং দেখবো, ওখানে গিয়ে আমি একটু কমার্শিয়াল ফুটেজ দেখবো, এরকম কোনো কোনো প্রকার কোনো মাইন্ডসেট করে যাবেন না। তাহলে দেখবেন যে দাগি আপনার দেখা একটা শ্রেষ্ঠ ছবি হবে। এই ঈদে আমি 2টা সিনেমা দেখছি দাগি নিয়ে, 3টা সিনেমা দেখছি দাগি নিয়ে। 3টা সিনেমার যদি সিকুয়েল করা হয়, ধারাবাহিক করা হয়, তাহলে হয়তো আমাকে সেটা করতে হলে হয়তো আমাকে বরবাদকে 1 নম্বরে রাখতে হবে, দাগিকে 2 নম্বরে রাখতে হবে, চক্করকে 3 নম্বরে রাখতে হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বরবাদের জায়গায় বেস্ট, দাগি দাগির জায়গায় বেস্ট, চক্কর চক্করের জায়গায় বেস্ট। আমার 3টা ছবি আমি এনজয় করছি। আমার কথা হলো সিনেমা দেখে আমি উপভোগ করেছি কিনা, আমি সিনেমার দোষ ত্রুটি দেখে সিনেমার বিচার করতে চাচ্ছি না। সিনেমা দেখতে আমি কেন যাব? বিনোদন দিতে যাব। সিনেমা দেখতে আমি কেন যাব? সিনেমাটাকে এনজয় করতে যাব। তো সেই এনজয়টা আমি করেছি কিনা, এটা হচ্ছে কি আমার রিভিউয়ের মুখ্য বিষয় থাকে। তো সেই জায়গা থেকে দাগি আমি 100% এনজয় করছি, 100% এনজয় করছি। আমার কাছে প্রত্যেকের অভিনয়, একেবারে প্রত্যেকের অভিনয় আমার কাছে খুব ভালো লেগেছে। যাদের নাম বলতে পারলাম না, আমারই কলিগ, হুট করে নামগুলো মনে আসে না, নামগুলো আসলে লিখে তারপরে রিভিউটা দিতে বসলে ভালো হতো। তো যাই হোক, সবার অভিনয় ভালো লাগছে। আমি চেষ্টা করব দাগির এবং বরবাদের যে কটা সিনেমা আমি দেখেছি, প্রত্যেকটা সিনেমার অভিনয় শিল্পীদের ইন্টারভিউ আপনাদের সামনে নিয়ে আসার জন্য, যদি তারা আমাকে সময় দেয়। আপনারা যারা যারা দাগি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কাছে দাগি কেমন লেগেছে সেটিও কমেন্ট করে জানাবেন।